তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই দোরগোড়ায়? কেন এই প্রশ্ন উঠছে? ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনই তিনি বলেছিলেন যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভাগ্যিস আমি এসেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্প আসার পর পৃথিবী যেন দুভাগে ভাগ হয়ে গেছে। আগে ছিল ঠান্ডা যুদ্ধ আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপর থেকে এই দুই মহাশক্তিধর দেশ একে অপরের পক্ষে লড়ছে। এরকম খুব একটা বড় করে দেখা যায়নি এবং তার জন্য বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকমটা ভাবা যায়নি। কিন্তু এখন কেন ভাবা যাচ্ছে? কোথায় কোথায় যুদ্ধ চলছে? এখন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। রাশিয়া একের পর এক আক্রমণ করছে ইউক্রেনের ওপর। কিন্তু এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হতে পারে? সবচেয়ে বড় কারণ হলো কদিন আগের একটি ছবি। ওভাল অফিসে দেখা গেল জেলেনস্কিকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। জেলেনস্কিকে উঠে চলে যেতে হলো। অর্থাৎ ট্রাম্প জেলেনস্কির সঙ্গে কোনো সমঝোতায় যেতে চাইছে না। অন্যদিকে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন তখন প্রথমেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কে? পুতিন। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এখন যেন ভাই ভাই। কিন্তু বাকি বিশ্ব ইউক্রেনের অপমান ইউরোপের অনেক দেশই মেনে নিতে পারছে না। ব্রিটেন ফ্রান্স বলছে যদি দরকার হয় তাহলে পরমাণু যুদ্ধ হোক। ফ্রান্স এমনকি নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য প্রস্তুত। ইউরোপকে বাঁচানোর জন্য দরকার হলে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে। সত্যি কি নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে? যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে ভয়ানক ব্যাপার ঘটবে। তাহলে কোনো দেশের হাতে কত ওয়ারহেড আছে সেটা দেখা যাক। সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়া আর আমেরিকার কাছে। প্রত্যেকের কাছে প্রায় 5,000 নিউক্লিয়ার বোমা আছে, অর্থাৎ মোট 10,000 নিউক্লিয়ার বোমা। অন্যদিকে ফ্রান্সের কাছে 300, ব্রিটেনের কাছে 250 আর চীনের কাছে 500 নিউক্লিয়ার বোমা আছে। তাহলে হিসাব করে দেখলে রাশিয়া আর আমেরিকা যদি হাত মেলায় বাকি বিশ্বের কাছে এত নিউক্লিয়ার বোমা নেই। তাহলে কি নিউক্লিয়ার যুদ্ধ হবে না? যদি নিউক্লিয়ার যুদ্ধ না হয় তাহলে কি হবে? ট্রাম্প একটি রাস্তা দেখিয়েছেন, বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার। এক দেশ আরেক দেশের উপর শুল্ক চাপাচ্ছে আর তার জবাবে অন্য দেশ আরও বেশি শুল্ক চাপাচ্ছে। আমেরিকা আর চীনের মধ্যে এই মুহূর্তে যে লড়াই চলছে সেটা সারা বিশ্বকে প্রভাবিত করবে। যদি আমদানি শুল্ক বেড়ে যায় তাহলে প্রত্যেক জিনিসের দাম বাড়বে। এর প্রভাব পড়বে আমেরিকা, চীন এবং অন্যান্য দেশগুলোর উপর। চীন সরাসরি হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে, যে কোনো ধরনের যুদ্ধে তারা প্রস্তুত, তা শুল্ক যুদ্ধ হোক বা অস্ত্র পরীক্ষার যুদ্ধ। চীন ইতিমধ্যেই তাদের সেনাবাহিনী আরও শক্তিশালী করার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। এই প্রথম চীন এত বড় বাজেট বরাদ্দ করেছে তাদের সেনাবাহিনীর জন্য। এর মানে কি সরাসরি যুদ্ধের ইঙ্গিত? রাশিয়া কেন এগিয়ে? রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় সৈন্য আছে 15 লক্ষ। চীনের আছে 10 থেকে 12 লক্ষ সৈন্য। চীন এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাশিয়া এখনও এগিয়ে। বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে। এসব যুদ্ধের বাইরে আরও একটি যুদ্ধ হতে পারে, যে যুদ্ধ হতে পারে আরও ভয়ঙ্কর, যে যুদ্ধে শুধুমাত্র এই মহাশক্তিধর দেশগুলো নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়োওয়ার, নিউক্লিয়ার ওয়েপনের থেকেও মারাত্মক। বায়োওয়ার কোনো কেমিক্যাল নিয়ে যদি যুদ্ধ হয়, যদি একটা দেশ আরেকটা দেশের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেই দেশের যে পরিমাণ ক্ষতি হবে সেই ক্ষতি কয়েক শতাব্দীতেও হয়তো মেটানো সম্ভব হবে না। কোভিড-19 সময় আমরা দেখেছি কিভাবে একটি ভাইরাস পুরো বিশ্বকে অচল করে দিতে পারে। বলা হয় চীন ইচ্ছে করেই কোভিড-19 ছড়িয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে তার সামলাতে যে কিলেজে গোবরে অবস্থা হয়েছিল মহাশক্তিধর আমেরিকার। আগের দুটি যুদ্ধ অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যুদ্ধ বা ট্রেড ওয়ার যদি হয়, সেখানে চীন কিছুটা পিছিয়ে থাকলেও বায়োওয়ার হলে চীন কিন্তু এগিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তার নিউক্লিয়ার যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা বায়োওয়ার, যে কোনো রূপেই হোক না কেন, সারা বিশ্বের জন্য তা ভয়ানক পরিণতি বয়ে আনবে। ট্রাম্প, পুতিন, চীন সবাই যেন এক অদৃশ্য লড়াইয়ে জড়িয়ে পড়ছে। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হুথিদের চূড়ান্ত হুঁশিয়ারি, যুদ্ধ কি আবার শুরু হবে? একটা দেশ, একদল সৈনিক, এক অদম্য সংকল্প। ইয়েমেনের হুথিরা ইসরায়েলকে দিল 4 দিনের চরম সময়সীমা। সময়সীমার পর কি হতে যাচ্ছে? হুথিদের রণকৌশল কি ইসরায়েলকে কাঁপিয়ে দেবে? গাজায় মানবিক সহায়তার অবরোধ, জবাবে হুথিরা যেন আগ্নেয়গিরির লাভা জমে থাকা এক বিস্ফোরণ। 4 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইয়েমেনের হুথিরা। তাদের বার্তা স্পষ্ট, যদি ইসরায়েল গাজায় ত্রাণ অবরোধ তুলে না নেয় তাহলে আবারও শুরু হবে হুথিদের তাণ্ডব।
হুথি নেতা আব্দুল মালিক আল হুথির ঘোষণা যেন বজ্রপাতের মতো, আমরা চুপ করে থাকব না, গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিলে ইসরায়েলি জাহাজকে টার্গেট করা হবে। এ যেন এক নতুন সামুদ্রিক যুদ্ধের দামামা। গত 1 মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ইরান সমর্থিত এই সংগঠন 2023 সালের নভেম্বর থেকে একের পর এক হামলা চালিয়ে বিশ্বকে হতবাক করেছে। ইতোমধ্যে 100-এরও বেশি হামলা, 2টি জাহাজে ডুবিয়ে দেয়া এবং বিশ্ব বাণিজ্যিক পথ অচল করে দেওয়ার মতো শক্তি প্রদর্শন করেছে তারা। বিশ্বের বড় বড় শিপিং কোম্পানি দক্ষিণ আফ্রিকার চারপাশ ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে, যার খরচ আর ঝুঁকি বাড়ছে বহুগুণে। হামাসের প্রতিক্রিয়া। এই ঘোষণার পরই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হুথিদের স্বাগত জানিয়েছে। হামাসের মতে হুথিদের এই পদক্ষেপ গাজার জন্য এক বিশাল শক্তির পরিচয়। তারা বলছে, এই সাহসী সিদ্ধান্ত আমাদের সংগ্রামেরই অংশ, যা ফিলিস্তিন ও জেরুজালেমের জন্য এক নিঃশর্ত সমর্থন। হুথিদের এই হুঁশিয়ারি গাজার প্রতি তাদের অটল বিশ্বাসের বহিঃপ্রকাশ। ইসরায়েলের দিশেহারা অবস্থা। হুথিদের এই ঘোষণা ইসরায়েলের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে হামাসের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর চাপ এবং এখন হুথিদের নতুন সামুদ্রিক হুমকি। ইসরায়েল কি সামলাতে পারবে এতগুলো ফ্রন্ট একসঙ্গে? এ যেন দাবানলের সামনে শুকনো পাতার মতো ইসরায়েলের অবস্থান। একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক অচল অবস্থা। হুথিদের নৌ আক্রমণ ইসরায়েলের জন্য এক নতুন ভূমিকম্প তৈরি করতে পারে। ইসরায়েলের মিত্ররা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হুথিদের হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি এবার পিছু হটবে নাকি আরো বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাবে? মাত্র 4 দিন সময়। এরপর কি হবে? ইসরায়েল কি ত্রাণ অবরোধ তুলবে নাকি হুথিদের রণকৌশলের মুখোমুখি হবে? পুরো বিশ্বের চোখ এখন এই সময়সীমার উপর। গাজায় ফের ধ্বংসযজ্ঞ, নতুন ইসরায়েলি সামরিক প্রধানের বিধ্বংসী পরিকল্পনা। যুদ্ধবিরতি শেষ, আবারও গাজায় গণহত্যার আশঙ্কা। ইসরায়েলের নতুন সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গাজায় যুদ্ধ পুনরায় শুরু করতে চান। আরও ভয়াবহ কিছু আনার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। হামাস কি এবারও শক্ত প্রতিরোধ গড়বে? ফিলিস্তিনের ভাগ্যে কি অপেক্ষা করছে? হারেটস জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তার শপথ গ্রহণের আগেই গাজায় নতুন হামলার পরিকল্পনা তৈরির জন্য সময় চেয়েছেন। তিনি বলেছেন, এখন আমাকে কয়েকদিনের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ইসরায়েলি সরকারও চাচ্ছে জামির যেন গাজার কিছু অংশ পুনরায় দখল করার একটি কার্যকরী পরিকল্পনা উপস্থাপন করেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই হামলার জন্য প্রয়োজনীয় রিজার্ভ সৈন্য ও সরঞ্জামের সংকট রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলি সেনাদের মধ্যে অনেকে মনে করছেন, এই যুদ্ধ রাজনৈতিক স্বার্থে পরিচালিত, বন্দীদের জীবন ঝুঁকিতে ফেলছে। ইসরায়েলি বাহিনী ক্লান্ত, অস্ত্র সংকটে। তাহলে কি ইসরায়েলের যুদ্ধের সক্ষমতা কমে যাচ্ছে? হামাসের প্রতিরোধের আগুনের সামনে কি হার মানবে ইসরায়েল? 7 অক্টোবরের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয় হামাস। ইসরায়েল 48,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, কিন্তু হামাস এখনো পরাজিত হয়নি। ইসরায়েলের নতুন সেনাপ্রধান স্বীকার করেছেন, হামাসকে ধ্বংস করা যায়নি, মিশন শেষ হয়নি। তাহলে এবার ইসরায়েল কি আরও ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে? ইসরায়েলের সামরিক সংকট। ইসরায়েলের সামরিক শক্তি কি আসলেই দুর্বল হয়ে গেছে? যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত সৈন্য নেই, রিজার্ভ বাহিনীর সদস্যরা কাজে ফিরতে চায় না, সামরিক সরঞ্জামের সংকট। ইসরায়েল কি তাহলে নিজের ভুলেই পিছিয়ে যাচ্ছে? হামাসের শক্তি কি আরও বাড়ছে? ইসরায়েল ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই হামাসকে নিশ্চিহ্ন করবে, কিন্তু বাস্তবতা, হামাসের রকেট এখনো ইসরায়েলকে আতঙ্কে রাখছে। গাজায় প্রতিরোধ আরও শক্তিশালী হচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি এখন অসহায়। হামাসের প্রতিরোধে কি এবার ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে? আন্তর্জাতিক চাপ। ইসরায়েল কি একা হয়ে যাচ্ছে? ইসরায়েলের নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে বিশ্ব ক্ষুব্ধ। চীন ও রাশিয়া সরাসরি ফিলিস্তিনের পক্ষে। ইউরোপের অনেক দেশও সমালোচনা করছে। তাহলে কি ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে চলেছে?
নতুন যুদ্ধের দামামা, গাজার ভাগ্যে কি আছে? অনেক বিশ্লেষক মনে করছেন আগের চেয়েও ভয়ঙ্কর যুদ্ধের পরিকল্পনা করছে ইসরায়েল, কারণ দখলদার সরকার প্রতিশোধমূলক হামলার জন্য তাদের বাহিনীকে প্রস্তুত রাখতে চায়। তবে ইসরায়েল কি হামাসকে দমন করতে পারবে, নাকি ফিলিস্তিনি প্রতিরোধ আরও শক্তিশালী হবে? হামাস জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বন্দি মুক্তির বিষয়ে আলোচনা হবে না। গাজার জনগণ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। এত উঁচুতে এই ঘড়ি কিভাবে কাজ করবে? এমন একটি প্রশ্ন যার উত্তর খুঁজে বের করা জরুরি ছিল। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়ির কাঁটাগুলো। এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে প্রবল বাতাসেও খুলে না যায়। এই ঘড়ির বড় কাঁটা 23 মিটার এবং ছোট কাঁটা 17 মিটার লম্বা রাখার পরিকল্পনা করা হয়েছিল। সহজভাবে বললে, বড় কাঁটাটিকে যদি সোজা করে দাঁড় করানো হয় তবে এটির উচ্চতা একটি 5 তলা বিল্ডিংয়ের সমান হবে। 600 মিটার উচ্চতায় বাতাস ঘন্টায় 200 কিলোমিটারের বেশি বেগে বইতে পারে, যা সহজেই এই কাঁটাগুলোকে উপড়ে ফেলতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, টাওয়ারের 4টি দিকেই আলাদা আলাদা ঘড়ি থাকবে, যা এই বিপদকে আরও বাড়িয়ে তুলবে। মক্কা ক্লক টাওয়ার শুধু বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি নয়, এটি এক রহস্যে ঘেরা প্রকৌশল বিস্ময়। প্রথমে এই বিশাল কাঁটাগুলোর অগ্রভাগ একটি রেলিংয়ের মতো রিং দিয়ে যুক্ত করার কথা ভাবা হয়েছিল, কিন্তু যেহেতু এই রেলিংয়ে অনেক চলমান অংশ থাকবে, তাই আশঙ্কা করা হয়েছিল যে এটি ঘড়ির রক্ষণাবেক্ষণের খরচ বাড়িয়ে দেবে। অবশেষে ঘড়ির কাঁটাগুলো বিশেষ কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ কার্বন ফাইবার হালকা ওজনের উপাদান, কিন্তু এটি স্টিলের চেয়েও বেশি শক্তিশালী। স্টিলের কম্প্রেশন স্ট্রেংথ, অর্থাৎ চাপ সহ্য করার ক্ষমতা বেশি এবং চাপ পড়লে এটি বাঁকতে পারে, কিন্তু কার্বন ফাইবার চাপ পড়লে বাঁকে না। এছাড়াও স্টিলে মরিচা ধরার ঝুঁকি থাকে, যেখানে কার্বন ফাইবার সম্পূর্ণভাবে মরিচা প্রতিরোধী। মক্কা ক্লক টাওয়ারের জন্য 4টি নয় 5টি কাঁটার সেট তৈরি করা হয়েছিল, একটি অতিরিক্ত রাখা হয়েছিল। প্রতিটি কাঁটা আলাদা ট্রেলারে করে মক্কা ক্লক টাওয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। এই কাঁটাগুলো এত বড় যে এর ভেতরে সহজেই হাঁটা চলা করা যায়। ক্লক টাওয়ারের 4টি ঘড়ি চালানোর জন্য আলাদা আলাদা মোটর রয়েছে, যাকে ক্লক ড্রাইভ বলা হয়। এখানেও আগে থেকেই অতিরিক্ত ক্লক ড্রাইভ ইনস্টল করা হয়েছে, যাতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করা যায়। এই ঘড়িতে একটি রক্ষণাবেক্ষণ সুইচও লাগানো হয়েছে, যা চাপ দিলে কাঁটাগুলো একেবারে সোজা হয়ে যায় এবং রক্ষণাবেক্ষণ কর্মীরা এর ভেতরে ঢুকতে পারে। এই ঘড়ির রং নির্বাচন করার জন্য অনেক গবেষণা করা হয়েছিল। প্রথমে এটিকে কালো এবং সাদা রং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু অনেক পরীক্ষার পরে দেখা যায় যে দিনের বেলায় সময় সঠিকভাবে দেখা গেলেও রাতে সাদা এলইডি লাইট চোখে তীক্ষ্ণ ছবি তৈরি করে না। বিভিন্ন রং পরিবর্তন করার পরে অবশেষে সবুজ রঙের এলইডি লাইট নির্বাচন করা হয়। এখন রাতেও 8 কিলোমিটার দূর থেকে সময় স্পষ্টভাবে দেখা যায়। এই ক্লক টাওয়ারে আশ্চর্যজনকভাবে মোট 20 লক্ষ এলইডি লাইট লাগানো হয়েছে। প্রতিটি এলইডি একে অপরের থেকে 4 ইঞ্চি দূরত্বে লাগানো হয়েছে, যা দর্শকদের কাছে একটি বিশাল আলো হিসেবে মনে হয়। এই 20 লক্ষ এলইডি মক্কার গরম আবহাওয়া বিবেচনা করে বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লেগেছে। এখন মক্কা ক্লক টাওয়ারের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর অংশটি তৈরির পালা ছিল। বিল্ডিংয়ের উপরে একটি ক্রিসেন্ট লাগানোর কথা ছিল, যা টাওয়ারের উচ্চতা 600 মিটারে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এই ক্রিসেন্ট 75 ফুট উঁচু এবং প্রায় একই রকম চওড়া। হালকা রাখার জন্য এটি ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবার মিশিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু তবুও এর মোট ওজন প্রায় 35 টন। সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, ক্রিসেন্টের প্রতিটি কোণে সোনার স্তর থাকবে। যদি এই ক্রিসেন্টটি পুরো এক পিস হিসেবে তৈরি করা হতো, তবে এটিকে উপরে নিয়ে গিয়ে ইনস্টল করা কঠিন নয়, বরং অসম্ভব হতো, কারণ ভিড় এবং জায়গার অভাবের কারণে এখানে শুধু টাওয়ার ক্রেন কাজ করতে পারে, কিন্তু সেগুলো এত বেশি ওজন একসাথে তুলতে পারে না।
তাই এটিকে আলাদা আলাদা অংশে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। ক্রিসেন্টের উপর সোনার স্তর দেওয়ার জন্য প্রায় 10 কোটি মোজাইক টাইলের টুকরো লাগানো হয়েছিল, যার উপর সোনার স্তর ছিল। প্রতিটি মোজাইক টাইলস সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছিল এবং পরে এগুলো 2-2 সেন্টিমিটারের ব্লকে কাটা হয়েছিল। এই পুরো ক্রিসেন্টটিও দুবাইতে তৈরি করা হয়েছিল এবং চূড়ান্ত স্পর্শ দেওয়ার পরে এটি মক্কায় পাঠানো হয়। 600 মিটার উচ্চতায় ক্রিসেন্ট ইনস্টল করাও একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এত উচ্চতায় টাওয়ার ক্রেন এত বেশি লোড তুলতে পারে না। এই ক্রিসেন্টটি 4টি অংশের উপরে তোলা হয়েছিল এবং প্রতিটি অংশের ওজন প্রায় 4 টন ছিল। ইঞ্জিনিয়ার এবং কর্মীদের জন্য এটি একটি বিপজ্জনক কাজ ছিল, কারণ টাওয়ার ক্রেন এত উচ্চতায় থাকার কারণে বেশি ওজন তুলতে পারত না। দ্বিতীয়ত, যদি এই প্রক্রিয়ার মধ্যে প্রবল বাতাস বইতে শুরু করে তবে পেন্ডুলাম প্রভাবের কারণে 4 টন ওজন দ্বিগুণ হতে পারত। অবশেষে যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটেছিল। যখন ক্রিসেন্টের একটি অংশ বাতাসে ছিল তখন হঠাৎ বাতাস বইতে শুরু করে। অবশেষে কিছু কর্মী এটিকে দড়ি দিয়ে ধরে ঝাঁকুনি থেকে বাঁচায় এবং পরে এটিকে অবস্থানে এনে স্থির করে। এই ক্রিসেন্টে মোট 3টি ফ্লোর রয়েছে, একটি অফিস, একটি মিটিং রুম এবং একটি মসজিদ, যা মানুষের তৈরি কাঠামোর উপর বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ। আজ এই ক্রিসেন্ট মানুষের তৈরি কাঠামোর উপর মানুষের সবচেয়ে উঁচু বসতিও। মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের নির্মাণ কাজ 2002 সালে শুরু হয়েছিল এবং 9 বছর ধরে চলার পরে 2011 সালের শেষ এই পুরো কমপ্লেক্সটি একটি স্যাটেলাইট সিস্টেমের সাথে সংযুক্ত। এটি বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়িগুলোর মধ্যে একটি করে তোলে। ক্লক টাওয়ার রাতে 20 লক্ষ এলইডি দিয়ে আলোকিত হয়, যা 25 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। ভারতের ওপর চীন পাকিস্তানের ডাবল অ্যাটাক আসছে। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর বিস্ফোরক স্বীকারোক্তি। কি ঘটতে চলেছে? দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। ভারতের সামনে বিশাল বিপদ, দুই দিক থেকেই যুদ্ধের হুমকি। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি। চীন ও পাকিস্তান একসঙ্গে হাত মিলিয়েছে। ভারতের বিরুদ্ধে চলছে বিশাল ষড়যন্ত্র। চীন পাকিস্তানের এই জোট ভারতের জন্য কতটা বিপজ্জনক? যুদ্ধ কি আসন্ন? চীন আর পাকিস্তান এখন 100% ভার্চুয়াল কোয়ালিশন। পাকিস্তানের সব আধুনিক অস্ত্র আসে চীন থেকে। সীমান্তে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে এই দুই দেশ। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র আরও বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় 100%। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে। দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা কতটা বাস্তব? চীন ও পাকিস্তান যদি একসঙ্গে আক্রমণ করে তাহলে ভারত কিভাবে প্রতিরোধ করবে? ভারতীয় সেনা কি তৈরি? ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কি এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে? ভারতের নতুন সামরিক কৌশল কি হবে? ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে চীন ও পাকিস্তানি সেনার মধ্যে যোগসাজশ নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা ইস্যুতে তিনি বলেন, চীন এবং পাকিস্তানের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগসাজশ আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটা সত্যি। জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে বলে দাবি করেন ভারতের সেনাপ্রধান। এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি। পাকিস্তান এখন দুই দিকেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে চীন, অন্যদিকে পশ্চিমা বিশ্ব। তাদের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন চীনের উত্থান সোভিয়েত ইউনিয়নের মতো নয়, তাই পাকিস্তান চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চাইছে। কিন্তু শুধু চীনের উপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে পাকিস্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে পাকিস্তানের নীতি নির্ধারকরা এখনো পুরোপুরি ভাবেননি।
এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পাকিস্তানের ভারত কেন্দ্রিক নিরাপত্তা নীতির কারণে। তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কেও টানাপোড়েন চলছে। আফগানিস্তানে ভারতের বাড়তি আগ্রহ পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থার মতে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এ খবর শোনার পর মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। দেশটির শক্তি শুধু তার আয়তনের কারণে নয়, বরং তাদের অদম্য আত্মবিশ্বাসের কারণে। পারস্য উপসাগরীয় এই দেশের দৃঢ় মনোবল এবং অগ্রযাত্রার কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রায়ই তেহরানের নাম উঠে আসে। ইরানের সামরিক সাফল্য দেখে মনে হয় তাদের সামনে কোনো বাধা নেই, তারা যেন নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন, কারণ ইরানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হল যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর দেশ। কিন্তু কেন ইরানের বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আর কঠোরতা? এর মূল কারণ হল ইরানের পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা। বিশেষজ্ঞদের মতে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার একেবারে দ্বারপ্রান্তে। বহুদিন ধরে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে পারে। এবার IAEA জানিয়েছে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। IAEA এর মতে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান মজুদ রয়েছে। তবে ইরানের এই অর্জন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে থামানোর জন্য নানা কৌশল অবলম্বন করছে। ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি, এমনকি ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার জন্য চুক্তির চাপ, এসব কৌশল নিয়েই এগোচ্ছে পশ্চিমারা। তবে ইরানি নেতারা এসব হুমকিতে বিচলিত নন। তাদের বক্তব্য স্পষ্ট, ইরানকে দমানো এত সহজ নয়। যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর চরম চাপ প্রয়োগ করছে, তখন ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না। দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে, যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে IAEA প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তারই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবারে ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে।
যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম-100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এনসিআরআই এর দাবি, আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম-100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। এনসিআরআই আরও দাবি করেছে ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। ইসরায়েল আমেরিকার গোপন জোট, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্ল্যান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। রিপোর্ট টাইমস অফ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ শুরু করার পথে ট্রাম্প নেতানিয়াহু। হোয়াইট হাউসের জিম্মি আলোচক অ্যাডাম বোহেলার ফক্স নিউজকে শুনিয়েছেন অগ্নি স্ফুলিঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক রাষ্ট্রদূত বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা উড়িয়ে দিতে ইসরায়েল আমেরিকার যৌথ অপারেশন কঠিন নয়, আমাদের সম্ভবত করা উচিত। কথাটা সম্ভবত দিয়ে শেষ না, এটা সরাসরি ওয়ার্নিং। পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। 2015 সালে ইরান একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প 2018 সালে প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। 2018 সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় পক্ষ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তেহরানকে চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানায়। তারা ইরানকে অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইউরোপীয়রা সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়। এরপরও ইরান তার পারমাণবিক চুক্তির প্রতিশ্রুতি পুরো 1 বছর বজায় রেখেছিল। ট্রাম্প তেহরানের সাথে একটি চুক্তি সম্পাদনে আগ্রহ প্রকাশ করে জানিয়েছেন, খুব শীঘ্রই একটা কিছু ঘটতে চলেছে এবং আশা করি আমরা একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারব। তবে ইরান জানিয়েছে যে তারা ট্রাম্পের কোনো চিঠি পায়নি। ট্রাম্প প্রশাসনের আলোচনার চাপের বিরুদ্ধে তেহরান দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পর্যবেক্ষকরা বলছেন যে আলোচনার আশা খুবই ক্ষীণ এবং দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওদিকে গত সপ্তাহে ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন, জিম্মি ছাড়ো নইলে ধ্বংস। বোহেলার এই আলটিমেটামের মাঝে ইরানের দিকে আঙুল তুলেছেন। কাসেম সোলাইমানিকে ড্রোন স্ট্রাইকে শেষ করে ট্রাম্প যে খালি হুমকি দেন না, তা ইরানকে মনে করিয়ে দিলেন তিনি। ট্রাম্প হুমকি দিলে তা বাস্তব, বোহেলারের সরাসরি বার্তা। হামাস আলোচনা ভেঙেছে না, গোপনে চুক্তির পথে। বোহেলার দাবি করেছেন হামাসের সাথে আলোচনা খুবই ফলপ্রসূ। কি আলোচনা? হামাস যদি নিরস্ত্র হয়, গাজা শাসনে অংশ না নেয় আর ইসরায়েলকে হুমকি না দেয়, তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি। কিন্তু হামাস এখনো কিছুই মানেনি। চুক্তি হবে নাকি যুদ্ধ? গাজার আকাশে এখনো ধোঁয়াশা।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে নামলে তেলের দাম ছুটবে আকাশে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। ট্রাম্প নেতানিয়াহুর সিদ্ধান্ত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে পৃথিবীকে? ইরান বনাম আমেরিকা, নতুন যুদ্ধের দামামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন চিঠি, ইরানের সামনে কঠিন সিদ্ধান্ত। গার্ডিয়ানের বিশ্লেষণ। একটা চিঠি, হ্যাঁ, মাত্র একটা চিঠিই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বের কাছে পাঠিয়েছেন আলোচনার প্রস্তাব, কিন্তু এটাকে কি সত্যি আলোচনার চেষ্টা বলা যায়, নাকি এটা ইরানের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ? ফক্স বিজনেসে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে দুটি পথ আছে। একটি হচ্ছে সামরিক পথ, যা ইরানের স্থাপনায় আক্রমণের ইঙ্গিত। অন্যটি হলো চুক্তি করা। ট্রাম্পের চিঠি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠিন শর্ত আরোপ করেছে, তবে বিশ্লেষকরা বলছেন এটা শুধুই কৌশল। ইরানকে চাপে ফেলতে এবং বিভক্ত করতে এটি পরিকল্পিত একটি পদক্ষেপ। সবাই জানে ইসরায়েল চুপ করে বসে থাকার পক্ষপাতী নয়। যদি তেহরান ট্রাম্পের প্রস্তাবে প্রত্যাখ্যান করে, তাহলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল হামলা করতে পারে, আর তখন পুরো মধ্যপ্রাচ্য হবে ভয়ঙ্কর যুদ্ধের ময়দান। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে কি হবে? কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কথায় স্পষ্ট হুঁশিয়ারি। যদি ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয় এবং তেজস্ক্রিয় পদার্থ উপসাগরে ছড়িয়ে পড়ে, তাহলে 3 দিনের মধ্যে এই অঞ্চলের কোনো দেশই পানীয় জল পাবে না। আল থানি জানিয়েছেন, দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ইরান ও কাতারের মধ্যবর্তী পানির কি হবে? এতে উচ্চমাত্রার পানি দূষণ হবে এবং পুরো অঞ্চলে পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। এই তথ্য প্রকাশের পর পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে, কারণ এই অঞ্চলে এমন হামলা হলে মারাত্মক পরিবেশগত সংকট সৃষ্টি হতে পারে। গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের ভেতরের সংকটের কথা। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও টালমাটাল। সংসদ থেকে বিদায় করা হয়েছে অর্থমন্ত্রী আব্দুল নাসের হেম্মাতিকে। বহিষ্কার করা হয়েছে সবচেয়ে শক্তিশালী সংস্কারবাদী মোহাম্মদ জাভেদ জারিফকেও। তাহলে কি ইরানের শাসন ব্যবস্থায় নতুন ভূমিকম্প আসছে? ট্রাম্পের আসল উদ্দেশ্য কি? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আসলে আলোচনার নামে ইরানের বিভাজন চেয়েছেন। তার চিঠি ছিল এমনভাবে লেখা যাতে ইরান বাধ্য হয় প্রত্যাখ্যান করতে, আর সেই প্রত্যাখ্যানের ভিত্তিতে ট্রাম্প বিশ্বকে বোঝাতে চান, দেখো, ইরান আলোচনাই চায় না। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? ইতিহাস বলে ইরান প্রতিশোধ নিতে জানে। মধ্যপ্রাচ্যে তাদের বিশাল নেটওয়ার্ক আছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাই ইরানের মিত্র। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা ও তার মিত্রদের জন্য এটি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আকাশের বজ্র যেমন ভেঙে দেয় ঘুম, তেমনি যেন খামেনির ডাক তোলে বিদ্রোহের ধুম। পশ্চিমাদের শিকল ভাঙার প্রতিজ্ঞা। খামেনি এক সূর্য, ইরানের জ্বলন্ত আলো। বিশ্বের নজর এখন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির দিকে। একদিকে হোয়াইট হাউস বলছে, 2 পথ খোলা, আলোচনায় বসো, না হলে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত হও। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমকি ধামকিতে তারা আলোচনায় বসবে না। তাহলে কি আসছে? আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ। খামেনির কঠোর বার্তা, আমরা কারো দাস নই, তাদের চাহিদা আমাদের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। আমরা আলোচনার নামে নিজেদের স্বার্থ বিসর্জন দেব না। আমেরিকার চাপে মাথা নত করবে না ইরান। ট্রাম্পের নাম উল্লেখ না করে খামেনি বলেছেন, আলোচনায় বসতে কিছু গুন্ডা সরকারের চাপ প্রয়োগ সংকটের সমাধান করবে না। তাদের জন্য আলোচনার মানে হচ্ছে নিত্য নতুন দাবি তোলার পথ। এটা কেবল ইরানের পারমাণবিক ইস্যুই নয়, ইরান নিশ্চয়ই তাদের প্রত্যাশা পূরণ করবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই মন্তব্যের জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস তার কর্তা ট্রাম্পের কথা প্রায় হুবহু পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, ইরানের হাতে 2টি পথ খোলা, হয় আলোচনায় বসা, নয়তো সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়া।
আল খামেনি বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেওয়ার চাপে নতি স্বীকার করেননি, কারণ ওই আলোচনার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও এই অঞ্চলে তাদের প্রভাবের উপর বিধিনিষেধ আরোপ। ইরান অস্ত্র ত্যাগ করবে না, তাদের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল হতে দেবে না। ইরান কি প্রস্তুত? ইরানের হাতে আছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, ভূগর্ভস্থ গোপন সামরিক ঘাঁটি, শক্তিশালী ড্রোন বাহিনী, পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহের শীর্ষে। ইসরায়েল ও আমেরিকা বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। কেন আমেরিকা চায় ইরানের শক্তি ধ্বংস হোক? আমেরিকা জানে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে তারা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ তেহরান অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম পরিশোধনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা এ যাবৎ শুধু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলো করতে পেরেছে। তাই কি এত চাপ? তাই কি এত হুমকি? তেহরান বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার জন্য, যদিও পশ্চিমা দেশগুলো এই অস্ত্রকে সহিংসতা ও সংঘাতপ্রবণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম উপাদান মনে করছে। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্ত্র ভাণ্ডারে ড্রোন ক্যারিয়ারের মতো নতুন অনেক কিছু সংযোজনের কথা জানিয়েছে। ভূগর্ভস্থ একটি নৌঘাঁটিও দেখিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খড়গ চালাচ্ছে ইরানের অর্থনীতির গলায়, কিন্তু ইরান সে তো ইতিহাসের শিক্ষা নিয়ে দাঁড়িয়েছে অটল। 1979 সালের বিপ্লবের আগুন থেকে জন্ম নেওয়া এই জাতি আবারও কি লড়াইয়ের ময়দানে রচনা করবে নতুন ইতিহাস? পারমাণবিক কর্মসূচি থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সবকিছুই আজ হাতিয়ার। ওয়াশিংটন চায় তেহরানকে নতজানু করতে, কিন্তু তেহরানের ঘোষণা স্পষ্ট, আমাদের পথ আমরা ঠিক করব। প্রশ্ন হলো এই অহংকারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে রাখবে চেকমেট, নাকি যুদ্ধবাজির এই দাবা খেলায় ছড়িয়ে পড়বে রক্তের হোলি? উত্তপ্ত এই সংঘাতের গভীরে ঢুকলেই শোনা যাবে ইতিহাসের গর্জন। ইরান বলেছে ভয় দেখালে আলোচনা নয়, যুক্তরাষ্ট্র শুনছে তো, চাপ নয় পাল্টা চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞার ছোবল বসাচ্ছে বারবার। এবার ইরাকের জন্য বিশেষ ছাড় বাতিল। মনে হচ্ছিল তেহরানকে ভয় পাবে নাকি মাথা নিচু করবে। উত্তর এলে বজ্রধ্বনির মতো, ভয় দেখালে আমরা আলোচনায় বসবো না। ট্রাম্পের সর্বোচ্চ চাপ, ইরানের সর্বোচ্চ প্রত্যাখ্যান। ট্রাম্প আবার ক্ষমতায় এসে সর্বোচ্চ চাপ নীতিতে ঝাঁপিয়ে পড়েছে, বিশেষ করে ইরানের তেল শিল্পকে বিপর্যস্ত করতে মরিয়া ওয়াশিংটন। কিন্তু ইরান কি দমে গেছে? না, তেহরানের বার্তা স্পষ্ট, পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, থাকবে। শক্তির ভাষায় শক্তির জবাব। জাতিসংঘে ইরানের মিশন ইঙ্গিত দিয়েছিল আলোচনার পথ খোলা। জাতিসংঘে ইরানের মিশন ইঙ্গিত দেয় পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিকীকরণ সম্পর্কে মার্কিন উদ্বেগ দূর করতে আলোচনার জন্য উন্মুক্ত থাকতে পারে তেহরান। কিন্তু পরদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিলেন, চাপ প্রয়োগ আর ভয় দেখিয়ে আমাদের সঙ্গে আলোচনা নয়, আমরা মাথা নত করব না, আমাদের পথ আমরা ঠিক করব। নিষেধাজ্ঞার নামে অর্থনৈতিক যুদ্ধ। ইরাকের গ্যাস ও বিদ্যুতের 1/3 সরবরাহ করে ইরান। এই নিষেধাজ্ঞা মানে ইরানের অর্থনৈতিক শাস্ত্র। কিন্তু ইতিহাস বলে ইরান শ্বাসরুদ্ধ হলে আগুন হয়ে জ্বলে ওঠে, বিদ্রোহীদের রক্তে গর্জে ওঠে জাতি। 1979 সালের বিপ্লব ভুলে গেলে ভুল হবে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, আগ্রাসন কিছুই ইরানকে থামাতে পারেনি। আজও ইরান বিদ্রোহের প্রতি। বাগদাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, ইরানের জ্বালানি উৎসের উপর নির্ভরশীলতা থেকে ইরাককে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে। ওই মুখপাত্র আরও বলেন, ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হ্রাস টানা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন দেওয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ চাপ দেওয়ার কৌশল বেছে নিয়েছেন। ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ইরান কি ভেঙে পড়বে? না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরবে। শেষ দৃশ্য এখনো বাকি, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দাবা খেলা। এই নিষেধাজ্ঞার পেছনে শুধু অর্থনৈতিক নয়, রয়েছে রাজনৈতিক খেলা। ওয়াশিংটন চায় তেহরান নতজানু হোক।
সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরও শক্তিশালী, সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে? লৌহ মানব খামেনি, যার প্রতিরোধে কাঁপে পশ্চিমা দুনিয়া, জ্বলে ওঠে মুসলিম বিশ্বের রক্ত। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদম্য সূর্যোদয়। আয়াতুল্লাহ খামেনি, যিনি জ্বেলেছেন প্রতিরোধের অগ্নিশিখা। তেহরানের রাজপথে উত্তাল জনসমুদ্র। ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীর শোভাযাত্রায় লাখো মানুষ গর্জে উঠছে। মার্কিন হুমকি ভয় পাই না, খামেনির নেতৃত্বে আমরা অজেয়। এই দৃশ্য শুধু ইরানের নয়, গোটা বিশ্ববাসীর চোখে আঁকড়ে ধরেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শত্রুদের জন্য এক আতঙ্কের নাম। খামেনি বলেছেন, প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। শক্তিমত্তা 1403 মেলায় উন্মোচিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মডেল, যেগুলো পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাটিয়ে দিয়েছে। খামেনির ভাষায়, আমেরিকা যদি আমাদের নিরাপত্তায় ছায়া ফেলে, আমরা তাদের নিরাপত্তা ধূলিসাৎ করব। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের প্রতিরক্ষা শিল্প থামেনি। 2024 সালের এপ্রিলে ইসরায়েলের ওপর 300+ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সেটাই প্রমাণ করে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। খামেনি হেসে বলেছিলেন, ইসরায়েলি হামলা, ওরা তো বাচ্চাদের খেলনা ছুঁড়েছে। গোপনে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ ফ্রান্স, জার্মানির। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা কি খামেনিকে চাপ দিচ্ছেন? ফতোয়া প্রত্যাহার করুন, পারমাণবিক অস্ত্র ছাড়া টিকবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির জবাবে খামেনি হুঙ্কার দিয়েছেন, আলোচনা বোকাদের স্বপ্ন। খামেনি ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়, এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ, কিন্তু তেহরানের রাস্তায় জনতা জানান দেয়, যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণও নয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদিও বলেছেন, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য নয়, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে কি ঘটছে সে প্রশ্ন থেকেই যায়। খামেনির স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে দেয়া। গাজা, লেবানন, ইয়েমেনে ইরানের মিত্রদের নেটওয়ার্ক ইতিমধ্যেই পশ্চিমাদের ঘুম হারাম করেছে। 2024 সালের অক্টোবরে বৈরুতে হিজবুল্লাহ নেতা হত্যার জবাবে তেহরান যা করেছিল তা ইতিহাসে লেখা থাকবে। মোসাদের সদর দপ্তরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত। খামেনির ভাষায়, প্রতিরোধ ফ্রন্ট আজ যত বড়, আগামীকাল তা হবে আরও বিশাল। খামেনির চোখ এখন ভবিষ্যতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের উদ্দেশ্যে তার বার্তা, সৃজনশীলতার কোনো সীমা নেই। মহাকাশ প্রযুক্তি থেকে ড্রোন, সব ক্ষেত্রেই চাই বিস্ময়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে পশ্চিমা উদ্বেগকে তিনি ঠাট্টা করেন। শান্তিপূর্ণ শক্তিই আমাদের লক্ষ্য। কিন্তু গুপ্তচর উপগ্রহের ছবি বলে অন্য কথা। শাহরুজ শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারখানা। ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র আজ শত্রুর বুকে কাঁপন ধরায়, মিত্রের বুকে জাগায় আশা। খামেনি শুধু একজন নেতা নন, প্রতিরোধের একটি প্রতীক। ইরানের মাটির নিচে লুকানো ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশে ড্রোনের ঝাঁক আর জনতার গগনবিদারী স্লোগান পশ্চিমা সাম্রাজ্যবাদের কবরে কি শেষ পেরেকে ঠুঁকে দেবে? পুরোপুরি কাল্পনিক। ইসরায়েলের ঘড়ির কাঁটায় রাত 3:14। তেল আবিবে এক গোয়েন্দা অফিসার তার বাচ্চাকে ফোনে বললেন, বাবা, বাড়ি আসবো যদি পারি। কল্পনা থেকে বাস্তব। ইরানের পারমাণবিক রিঅ্যাক্টরে কি সত্যি শুধু বিদ্যুৎ উৎপাদিত হয়, নাকি সেখানে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জমদূত? 2025 সালের ফেব্রুয়ারি, এই মুহূর্তে ইরানের ভূগর্ভস্থ ল্যাবে বিজ্ঞানীরা ইউরেনিয়ামকে 90% সমৃদ্ধ করছেন। ট্রাম্প টুইট করেছেন, নেতানিয়াহু ফোনে চাপ দিচ্ছেন, আর ইরানের রেভলিউশনারি গার্ড ক্ষেপণাস্ত্রের সাইলো খুলে রাখছে। একটি স্পার্কি যথেষ্ট, সমগ্র পৃথিবী যেন হিরোশিমার দ্বিতীয় অধ্যায়ের দিকে এগোবে। ইরানের পারমাণবিক ড্রাগন বনাম ইসরায়েলের আয়রন ডোম, কে হবে চূড়ান্ত বিজয়ী?
ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যেন মাটির নিচে লুকানো এক ড্রাগনের গুহা। ফোর্দো ও নাতানজের গভীরে জমে থাকা ইউরেনিয়ামের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ইরানের এই পারমাণবিক ড্রাগনটিকে ঘায়েল করতে ইসরায়েল প্রস্তুত হচ্ছে অপারেশন থান্ডারবোল্ট এর মতো এক বিধ্বংসী হামলার জন্য, যা ইরানের পরমাণু কর্মসূচিকে মাসের পর মাস পিছিয়ে দেবে। কিন্তু ইরানের পারমাণবিক ড্রাগন জেগে উঠেছে। গত অক্টোবরে ইসরায়েলি বোমারু বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এক হাতে অলিভ ব্রাঞ্চ, অন্য হাতে নিউক্লিয়ার ট্রিগার ধরেছেন। একদিকে তিনি ইরানের সাথে পারমাণবিক মুক্ত চুক্তির কথা বলছেন, অন্যদিকে ওয়াশিংটন পোস্টের গোপন দলিল ফাঁস হয়েছে। ইসরায়েলের হামলায় মার্কিন সমর্থন জরুরি। ট্রাম্পের মুখপাত্র ব্রায়ান হিউজেসের হুঁশিয়ারি, আলোচনা ব্যর্থ হলে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের কান ভারী করছেন। ট্রাম্প কি তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ব্লাফ খেয়েছেন, নাকি ইরানের দিকে তাক করে রয়েছে স্পেস ফোর্সের গোপন মিসাইল? ইসরায়েলের সামরিক কৌশল বিষাক্ত। গত বছর অক্টোবরে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল, কিন্তু পারমাণবিক স্থাপনাগুলো এড়িয়ে গিয়েছে। তবে এবার ওয়াশিংটন পোস্টের মতে তাদের টার্গেট হলো ইরানের পারমাণবিক হৃদয়কে ধ্বংস করা। ইসরায়েলি কমান্ডোরা কি ফোর্দোর মানচিত্র মুখস্থ করে ফেলেছে? কিন্তু বিপদ হলো ইরানের পারমাণবিক কর্মসূচির লেজের ঝাপটায় গোটা মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ মানেই শুধু ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ নয়, বিশ্বজুড়ে তেলের দাম $100 ছাড়াবে। ওপেকের জরুরি বৈঠকে সতর্ক করা হয়েছে। ইরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ করলে পৃথিবী অন্ধকারে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানের তেল রিফাইনারি ধ্বংস হলে চীন ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ট্রাম্পের সামরিক উপদেষ্টারা ইতিমধ্যে ক্যালকুলেটর নিয়ে ব্যস্ত। একটি ক্রুজ মিসাইল সমান কত ব্যারেল তেল। গোয়েন্দারা বলছে ইরানের পারমাণবিক প্রোগ্রামের পেছনে রয়েছে রাশিয়ার গোপন প্রযুক্তি। ইসরায়েলি হ্যাকাররা ইতিমধ্যেই নাতানজের কম্পিউটারে ঢুকে সাইবার বোমা বসিয়েছে বলে গুজব। আমেরিকা কি যুদ্ধ ছাড়া থাকতে পারে না? একটি দেশ যার পুরো ইতিহাস জুড়েই যুদ্ধ। 248 বছরের মধ্যে 232 বছর আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত। শুধু 6% সময় তারা ছিল শান্তিতে। কেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণতন্ত্র রক্ষার নামে যুদ্ধ, স্বাধীনতা ছড়ানোর নামে আগ্রাসন, নাকি এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক চক্র, অস্ত্র ব্যবসা, তেল দখল, রাজনৈতিক আধিপত্য? বিশ্বজুড়ে আমেরিকার সামরিক অভিযান ও গোপন অভ্যুত্থানের চাঞ্চল্যকর বিশ্লেষণ। বেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোন আলাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। পার্স টুডে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। প্রতিটি যুগেই যুদ্ধ। 1846 মেক্সিকো আক্রমণ, 1811 থেকে 1890 আমেরিকান আদিবাসীদের উপর গণহত্যা, 1917 প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ, 1945 হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, 1953 ইরানি অভ্যুত্থান, 1965 ভিয়েতনাম যুদ্ধ, 2001 থেকে 2023 আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন। যুদ্ধ মানে আমেরিকার শক্তি। আমেরিকা কি সত্যি স্বাধীনতা ও গণতন্ত্র ছড়ানোর জন্য যুদ্ধ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক চক্র? যুদ্ধের অর্থনীতি, $238 বিলিয়ন অস্ত্র বিক্রি। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% মার্কিন কোম্পানিগুলো। তেল, কৌশলগত এলাকা, সামরিক ঘাঁটি। আজ 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অস্ত্র নির্মাণ শিল্পের বিশাল লাভ। আমেরিকার অর্থনীতির বিশাল অংশই অস্ত্র বিক্রির ওপর নির্ভরশীল। যুদ্ধ থাকলেই অস্ত্র বিক্রি হবে, তাই যুদ্ধ থামানো যাবে না। তেল ও প্রাকৃতিক সম্পদ দখল। মধ্যপ্রাচ্যে হামলার আসল কারণ কি গণতন্ত্র প্রতিষ্ঠা, নাকি তেল দখল? সামরিক শক্তির বিস্তার। আজ বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। যে দেশ আমেরিকার আধিপত্য মেনে নেয় না, সেখানে অভ্যুত্থান হয়।
নতুন লক্ষ্য কানাডা দখলের হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের পরিকল্পনা, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা। এই যুদ্ধগুলোর সময় এখনও স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী করে। কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? বিশ্ব কাঁপানো সামরিক মহড়া। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সমুদ্রে শক্তি প্রদর্শন করতে চলেছে। ভারত মহাসাগরে শুরু হচ্ছে এক অবিশ্বাস্য শক্তি প্রদর্শনের খেলা। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে বিশাল নৌ মহড়ার পরিকল্পনা করেছে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট 2025, যেখানে চীনের অত্যাধুনিক টাইপ 052D ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ থাকবে। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধজাহাজ মোতায়েন করবে, আর ইরান নিয়ে আসবে বিপ্লবী গার্ড কর্পসের শক্তিশালী নৌ ইউনিট। বিশ্বব্যাপী নজর কাড়া এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এই বিশাল সামরিক মহড়া হবে ইরানের চাবাহার বন্দরের কাছে, যেখানে 3 দেশের নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন কৌশল চর্চা করবে। এ যেন এক নতুন শক্তি জোটের উত্থান। মহড়ার মূল লক্ষ্য বলা হয়েছে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও জলদস্যুতা দমন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমাদের জন্য এক স্পষ্ট বার্তা। মহড়ার গোপন এজেন্ডা কি? বিশেষজ্ঞরা মনে করছেন চীন, রাশিয়া ও ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রকাশ করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ত্রিপক্ষীয় জোটকে উদ্বেগের চোখে দেখছে, কারণ এই অঞ্চলে হরমুজ প্রণালী রয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্ববাজারে তেলের দামের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ টাইপ 052D। চীন এই মহড়ায় মোতায়েন করেছে তার টাইপ 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই জাহাজটি একটি ভাসমান দুর্গ। এতে রয়েছে বায়ু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 64টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আকাশ, জল এবং স্থলে আঘাত হানতে সক্ষম এই জাহাজটিকে বলা হয় চীনের এজিস ডেস্ট্রয়ার। রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে শক্তিশালী মার্শাল সাপোসনিক্স ডেস্ট্রয়ার এবং ভারিয়া ক্রুজার মোতায়েন করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়ার এই উপস্থিতি পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরানের বিস্ময়কর প্রতিরোধ। ইরান আনতে পারে বিপ্লবী গার্ড কর্পসের অত্যাধুনিক জামারান ফ্রিগেট এবং আলবোর্টস যুদ্ধজাহাজ। এই মহড়া ইরানের জন্য একটি শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম, যেখানে তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। বিশ্লেষকরা বলছেন এটি কেবল মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলানোর কৌশল। চীন, রাশিয়া ও ইরান 3 দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? তারা কি এই জোটের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে, নাকি আরো বড় নৌ মহড়া চালাবে? ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে টহল জোরদার করেছে। এই মহড়ার ভবিষ্যৎ কি? বিশ্বের নজর এখন এই মহড়ার দিকে। এটি কি শুধুই এক প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের সংঘাতের প্রস্তুতি? আগামী কয়েকদিনেই হয়তো এর আসল রহস্য উন্মোচিত হবে। যে আগুন একদিন মিটমাটের নামে নিভিয়ে দেওয়া হয়েছিল, সে আগুন আবার জ্বলবে। অচিরে ইতিহাসের গতি বদলাবে। সমুদ্রের বুকে নতুন বিদ্রোহ।
ভারত মহাসাগরের উত্তাল জলরাশিতে এক নতুন সামুদ্রিক শক্তির উত্থান। ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনী যৌথ মহড়ায় নেমেছে। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তারা প্রমাণ করছে বিশ্বের সমুদ্রে একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। ট্রাম্প কি ভয় পেয়েছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় বলেছেন, আমি মোটেও চিন্তিত নই। কিন্তু সত্যি কি তাই? ইরান নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়ে দিলেন, এটা শুধুই সামুদ্রিক মহড়া নয়, এটি বিশ্ব নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যে নতুন শৃঙ্খলার সূচনা। এটি এমন এক সময় বলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের জলসীমায় ইরান, চীন ও রাশিয়ার এই যৌথ নৌমহড়া নিয়ে মোটেও চিন্তিত নন। এ বিষয়ে ইরানি নৌবাহিনীর প্রধান বলেন, আমরা বিশ্বে অনেক বিভ্রান্তি দেখতে পাচ্ছি যা কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করে। ইরান, চীন ও রাশিয়ার সিকিউরিটি বেল্ট 2025 মহড়া শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে আরও 12টি দেশ। লক্ষ্য একটাই, সমুদ্র পথ নিরাপদ করা এবং জলদস্যুতা, সামুদ্রিক সন্ত্রাসবাদ নির্মূল করা। সোমবার সকালে রাশিয়ান এবং চীনা সামরিক জাহাজের বিশাল বহর ইরানের দক্ষিণ পূর্ব চাবাহার বন্দরে পৌঁছায়। তারা এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। একজন সাংবাদিক ট্রাম্পের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মোটেও চিন্তিত নই, মোটেও না, কারণ আমরা তাদের সবার চেয়ে শক্তিশালী, আমাদের শক্তি সবার চেয়ে বেশি। আমি আমাদের সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছি। কিন্তু আসল বার্তা কি? বিশ্ব অর্থনীতির 50% এর বেশি বাণিজ্য এই অঞ্চলে সমুদ্রপথে নির্ভরশীল। এখানে যার নিয়ন্ত্রণ, তার হাতেই বিশ্ব শক্তির ভারসাম্য। আর এই নিয়ন্ত্রণে এবার দৃশ্যপটে ইরান, চীন ও রাশিয়া। মার্কিন আধিপত্যের দিন শেষ। ইরান বলছে, যারা নিরাপত্তাহীনতা তৈরি করেছে তারা শান্তির কথা বলে না। আমেরিকা কি আসলেই নিরাপত্তা চায়, নাকি নিজের সামরিক অর্থনৈতিক আধিপত্য ধরে রাখতে চায়? ইরান, চীন, রাশিয়ার নৌ মহড়া যেন আমেরিকার মুখের ওপর সপাটে চপেটাঘাত। সমুদ্রের যুদ্ধে কারা এগিয়ে? ইরানি কমান্ডার বলছেন, তারা ইতিমধ্যেই 6000-এর বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে এসকর্ট করেছে, 20টিরও বেশি দেশকে সাহায্য করেছে, জলদস্যুদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী নিজেদের শক্তিশালী দাবি করলেও মধ্যপ্রাচ্যে ক্রমাগত তাদের উপস্থিতি কমছে। আফগানিস্তান থেকে পরাজিত হয়ে ফিরে গেছে আমেরিকা, ইরাকে তাদের অবস্থান দুর্বল। সৌদি আরবের মতো মিত্রও আজ চীন, রাশিয়ার দিকে ঝুঁকছে। চীনের বার্তা, আমাদের থামানো যাবে না। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মহড়ার উদ্দেশ্য বাস্তব সামরিক সহযোগিতা শক্তিশালী করা, নিরাপত্তা বাড়ানো। ইরান প্রমাণ করছে মার্কিন নিষেধাজ্ঞা তাদের থামাতে পারেনি। তারা মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান, চীন, রাশিয়ার এই সামরিক মহড়া ভবিষ্যতে বিশ্ব রাজনীতির নতুন দিক নির্দেশনা দিতে পারে। বালবীর সিং একসময় মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা ও রাগ পোষণ করতেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের এক চরমপন্থী গোষ্ঠীর সদস্য। 1992 সালের 6 ডিসেম্বর যখন শত শত হিন্দু জনতা বাবরি মসজিদ ভাঙতে যায়, তখন বালবীর সিং ছিলেন তাদের অন্যতম। তিনিই প্রথম ব্যক্তি যিনি মসজিদের প্রধান গম্বুজে উঠে যান। তার হাতে ছিল একটা হাতুড়ি। তিনি মসজিদ ভেঙে ফেলার পর একটি ইট নিয়ে যান এবং সেটিকে মুসলমানদের প্রতি তার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হিসেবে সংরক্ষণ করেন। কিন্তু মসজিদ ধ্বংসের কিছু পরেই বালবীর ও তার বন্ধু যোগেন্দ্র পাল গভীরভাবে নিজের ভুল বুঝতে পারেন। 6 মাস পর তারা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বালবীর সিং, যিনি পরে মোহাম্মদ আমির নাম নেন, বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত হিসেবে 100টি মসজিদ বানানোর শপথ নেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি 91টি মসজিদ তৈরি বা মেরামত করতে পেরেছিলেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলো এজেন্সিকে বালবীর সিং বলেছিলেন, মুসলিমদের প্রতি ঘৃণার কারণেই তিনি মসজিদ ভাঙার কাজে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম বাবরি মসজিদের জায়গায় ভগবান রামের মন্দির বানাবো, কিন্তু যখন ভুল বুঝলাম তখন 100 মসজিদ বানিয়ে আমার পাপ মিটিয়ে ফেলার চেষ্টা করলাম। বালবীর সিং তখন হিন্দু সংগঠন শিবসেনার সদস্য ছিলেন। তিনি দিল্লির কাছে হরিয়ানার পানিপথে RSS এর প্রশিক্ষণ ও সমাবেশে নিয়মিত যেতেন। মসজিদ ভাঙার পরই তার মনের পরিবর্তন শুরু হয়। পরে তিনি যোগেন্দ্র পালের মাধ্যমে মাওলানা কলিম সিদ্দিকীর সংস্পর্শে আসেন। মাওলানার কথায় তার চিন্তা ভাবনা বদলে যায়। 1993 সালের 1 জুন তিনি ইসলাম গ্রহণ করেন।
বলবীর সিংয়ের জন্ম হরিয়ানার পানিপথের কাছে এক হিন্দু রাজপুত পরিবারে। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, যিনি মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী ছিলেন। বলবীর জানান, দেশ স্বাধীন হওয়ার পর সাম্প্রদায়িক দাঙ্গায় তার বাবা খুব কষ্ট পেতেন এবং এলাকার মুসলমানদের সাহায্য করতেন। 1992 সালের 6 ডিসেম্বরের ঘটনা মনে করে বলবীর বলেন, সেদিন ভারতে জড়ো হওয়া হিন্দু স্বেচ্ছাসেবকরা ভেবেছিল সরকার মসজিদ বাঁচাতে সেনা পাঠাবে, কিন্তু মসজিদের চারপাশে কোনো শক্ত নিরাপত্তা ছিল না। মসজিদ ভাঙার পর স্বেচ্ছাসেবকদের নায়কের মতো স্বাগত জানানো হয়। কিন্তু বলবীর যখন বাড়ি ফেরেন, পরিবারের রাগ আর বকাঝকায় তার উৎসাহ ভেঙে যায়। বাড়িতে তার জায়গা হয়নি, সবাই ভেবেছিল তার মাথা খারাপ হয়েছে। শেষে মনের শান্তির জন্য তিনি ইসলাম গ্রহণ করেন। বলবীর সিং হয়ে যান মোহাম্মদ আমির। 2021 সালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার 100 মসজিদ বানানোর লক্ষ্য মাত্র 9টি মসজিদের জন্য অসম্পূর্ণ থাকে। শেখ হাসিনা সরকারের পতন। 15 বছরের এক নায়কতন্ত্রের অবসান ঘটল ছাত্রদের রক্তের বিনিময়ে। রাজপথে লাশ, পুলিশের গুলিতে বিদ্ধ শত শত তরুণ। ধ্বংসস্তূপে পরিণত দেশ। ইরাক, সিরিয়া, গাজার কথা শুনেছেন, কিন্তু বাংলাদেশ? গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা যা রেখে গেছেন তা আরেক গাজার মতো। পার্থক্য শুধু এখানে ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। 5 আগস্ট 2024 হেলিকপ্টারে চেপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন। ছাত্ররা বিজয়ের পতাকা ওড়ালো। 15 বছরের শাসনের শেষ অধ্যায় রচিত হলো আগুন আর প্রতিশোধের মধ্যে। তিনি নোবেলজয়ী, শান্তির মানুষ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবার হলেন বাংলাদেশের ত্রাণকর্তা। শিক্ষার্থীরা তাকে অনুরোধ করল অন্তর্বর্তী সরকার গঠনের জন্য। তিনি রাজি হলেন এবং তারপর শুরু হলো শুদ্ধি অভিযান। পুলিশের গোপন নির্যাতন কেন্দ্র উন্মোচিত হলো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হোতারা শাস্তির মুখোমুখি। মানবাধিকার কমিশন গঠিত হলো। শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগের পাহাড় তৈরি হলো। শেখ হাসিনা এখন ভারতের মাটিতে। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত কোনো সাড়া দেয়নি। দেশের দুর্দশাকে শেখ হাসিনার শাসনের পরিণতি হিসেবে তুলে ধরতে দৃঢ় সংকল্প অধ্যাপক ইউনূস। গার্ডিয়ানকে তিনি বলেছেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। কেউ সমস্যা সৃষ্টি করছে, আমরা তাদের গায়েব করে দেব। একটি নির্বাচন আয়োজন করতে চান, আমরা নিশ্চিত করব আপনি সব আসনে জয় পাবেন। আপনি অর্থ চান, ব্যাংক থেকে নেওয়া লাখ লাখ ডলারের ঋণ রয়েছে, যা আপনাকে কোনোদিন পরিশোধ করতে হবে না। ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এরপরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। শেখ হাসিনার শাসন আমলে এত বেশি দুর্নীতি হয়েছে যে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে এবং অর্থনীতিকেও ভেঙে ফেলেছে। হাসিনার নিজের পরিবারের সদস্যরাও এই দুর্নীতির মধ্যে জড়িত ছিলেন, যেমন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির একজন পার্মানেন্ট সদস্য। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম উঠে আসার পর এবং হাসিনা সরকারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে থাকার অভিযোগের কারণে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার পদ থেকে নিজেই পদত্যাগ করেছেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে হাসিনার সহযোগীরা প্রায় 1700 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই টাকা ফেরত আনতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে, কিন্তু এই টাকা দ্রুত বাংলাদেশে ফেরত আসার সম্ভাবনা খুবই কম। অধ্যাপক ইউনূস বলেছেন, হাসিনার সরকার নিজেই ব্যাংকগুলোকে জনগণের টাকা লুট করার পুরোপুরি অনুমতি দিয়েছিল। তার মতে, হাসিনা সরকার সক্রিয়ভাবে এই দুর্নীতিকে সমর্থন করেছিল। গাজায় ফের যুদ্ধের আগুন। ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় আবারও ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে হামাসের ভয়ঙ্কর গর্জন। নিরপরাধ মানুষের রক্ত ঝরছে, বিশ্ব চুপ, কিন্তু হামাস প্রস্তুত। ইসরায়েল কি ভয় পাচ্ছে?
গাজায় আরও এক ভয়ঙ্কর দিন। ইসরায়েল আবারও গাজার উপর আগ্রাসন চালাচ্ছে। বোমার শব্দে কেঁপে উঠছে গাজা উপত্যকা। হামাস চুপ করেনি, এবার তারা ইসরায়েলকে শেষবারের মতো হুঁশিয়ারি দিল। গাজায় ইসরায়েলি অবরোধ। ইসরায়েল গাজার জন্য সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে। খাবার নেই, পানি নেই, বিদ্যুৎও নেই, কেবলমাত্র ধ্বংস আর কান্নার শব্দ। এবার হামাসের পাল্টা হুঁশিয়ারি, আমাদের দমিয়ে রাখা যাবে না, গাজার প্রতিটি ইঞ্চি আমরা রক্ষা করব। হামাস অভিযোগ করেছে ইসরায়েল মানবিক সহায়তাকে রাজনৈতিক ব্ল্যাকমেল কার্ড হিসেবে ব্যবহার করছে। তারা বলছে গাজা ক্রসিং বন্ধ করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। হামাসের দাবি, ইসরায়েলের এই পদক্ষেপ গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের বিরুদ্ধে হামাসের চূড়ান্ত ঘোষণা। হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা ইসরায়েলের অবরোধ মানব না, এই ব্ল্যাকমেইল কাজে আসবে না, আমাদের জনগণ লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল কি এবার বড় ভুল করল? বিশ্বব্যাপী ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা উঠেছে। নতুন করে ইসরায়েলি হামলা, গাজায় আরও রক্ত ঝরছে। এরই মধ্যে গাজা স্ট্রিপ এবং পশ্চিম তীরে নতুন ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, গাজায় হামলায় কমপক্ষে 6 জন নিহত, পশ্চিম তীরে আরও 4 জন নিহত হয়েছে। বিশ্বব্যাপী নিন্দার ঝড়, ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ। কাতার ও জর্ডান ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তাদের দাবি, ইসরায়েল গাজার জনগণের উপর অনাহার চাপিয়ে দিচ্ছে। এই মানবিক সংকট দিন দিন আরও খারাপ হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল এই স্ট্রিপটিতে প্রবেশকারী একমাত্র অবশিষ্ট বিদ্যুৎ লাইনটি কেটে দিয়েছে। 2 মার্চ থেকে ইসরায়েল জ্বালানি সহ গাজায় প্রবেশকারী সমস্ত মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের সমাপ্তির পর ইসরায়েল এই সিদ্ধান্ত নেয়। এবার কি করবে হামাস? হামাস কি এবার পাল্টা হামলা চালাবে? গাজা কি আরেকটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে? নেতানিয়াহুর বিরুদ্ধে হামাস কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে? বিশ্ববাসী তাকিয়ে আছে। হামাসের পরবর্তী পদক্ষেপেই নির্ধারিত হবে গাজার ভবিষ্যৎ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ একথা বলেছেন, গাজায় যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ এবং গাজা ছেড়ে যেতে হবে। রক্তে আগুন ধরে যায় যখন মাতৃভূমি ডাকে। জলো জলো শেষ শ্বাস পর্যন্ত, জীবন যদি শেষ হয় তবুও যুদ্ধ থামবে না, কারণ মাতৃভূমির ডাক কখনো মিথ্যা হয় না। ইসরায়েলের আক্রমণ ঠেকাতে খামেনির নির্দেশে ইরান প্রস্তুত। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করছে। ইসরায়েল এবং আমেরিকার জন্য বিগ থ্রেট। সিএনএনের প্রতিবেদন অনুসারে সরবরাহ বহনকারী একটি চীনা জাহাজ ইরানের একটি বন্দরে নোঙর করেছে। জাহাজটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য 1000 টন রাসায়নিক বহন করছে, যা 2টি জাহাজের মধ্যে প্রথমটি। ইরানের বন্দর আব্বাসের ইরানি অংশের বাইরে নোঙর করা জাহাজটি ইঙ্গিত দেয় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু হতে পারে। লোহিত সাগরের গভীরে নোঙর করেছে এমভি গোলবান। চীনের তাইকাং বন্দর থেকে রহস্যময় এই জাহাজটি ইরানের বন্দর আব্বাসে পৌঁছে 1000 টন সোডিয়াম পার ক্লোরেট নামক রাসায়নিকের চালান ছেড়ে দেয়। সোডিয়াম পার ক্লোরেট ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির মূল উপাদান। পশ্চিমা গোয়েন্দাদের মতে এই রাসায়নিক দিয়ে তৈরি করা যাবে 260টি খাইবার শেখান রকেট বা 200টি হজ কাশেম ক্ষেপণাস্ত্র, যার প্রতিটির পাল্লা ইসরায়েলের হৃদয় পর্যন্ত। চীনা সরকার দাবি করছে তারা এই শিপমেন্টের ব্যাপারে অবগত নয়, কিন্তু ইরানের মালিকানাধীন জাহাজ দুটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও বেইজিংয়ের নীরব সমর্থনই ইঙ্গিত দেয় বৈশ্বিক ক্ষমতার পালা বদল। গত অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে ইসরায়েলের হামলা ছিল ভয়াবহ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে 1 বছর সময় লাগতে পারে। তবে এই সরবরাহ থেকে বোঝা যাচ্ছে ইরান ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে পারে। গোলবান ও জাইরান জাহাজের এই মিশন এসেছে ঠিক তখন যখন ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে পুনর্নির্মাণে দৌড় শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ইরান মাত্র 6 মাসে উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করতে পারে।
ইরানের দক্ষিণ উপকূলে মাটির 100 মিটার নিচে লুকিয়ে আছে ক্ষেপণাস্ত্রের শহর, যেখানে সারিবদ্ধভাবে সজ্জিত শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্রতিটির পাল্লা 1700 কিলোমিটার। আইআরজিসির নৌ কমান্ডার অ্যাডমিরাল তানসিরির দাবি, এগুলোর 90% নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। ইরানের ডেথ ট্রায়াঙ্গেল এতেমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1700 কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবকে টার্গেট করতে সক্ষম। হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পাল্লার এই অস্ত্র মাত্র 4 মিনিটে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। সামাদ ড্রোন 300 কিলোমিটার পাল্লার এই ড্রোনগুলি গাজা থেকে ইসরায়েলি সেনা ঘাঁটিতে অগ্নিবৃষ্টি নামিয়ে আনে। 2025 সালে ইরান উন্মোচন করেছে 3টি স্পাই স্যাটেলাইট, নাভাক, পার্স 1, পার্স 2, গাদার 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 1000 কিলোমিটার, ভূগর্ভস্থ নৌ ঘাঁটি যেখানে মজুদ আছে দ্রুত আক্রমণকারী জাহাজ। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঁশিয়ারি, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের দরজাতেও আঘাত হানতে পারে। যুদ্ধের ভয়াবহ ছোঁয়া ইসরায়েলি সৈন্যদের মনকে ভেঙে ফেলছে। গাজা ও লেবাননের যুদ্ধে 1,70,000 আইডিএফ সৈন্য বিধ্বস্ত হয়েছে। তাদের মন আর শরীর দুই যুদ্ধের শিকার, এক ভয়াবহ মানসিক সংকট। ইসরায়েলি সেনাবাহিনী এখন এক নতুন সংকটের মুখোমুখি। বিপুল সংখ্যক সৈন্য আত্মহত্যার আধারে ডুবে যাচ্ছে। তাদের মাঝে হতাশা আর মানসিক চাপ বেড়ে উঠছে। 10,000 সৈন্য নিজেরাই মানসিক চিকিৎসার দাবিতে আওয়াজ তুলছে। ইয়েদিওথ রিপোর্ট করেছে, কয়েক মাসের সামরিক পরিষেবার পর থেকে এই ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুসারে 1,70,000 ইসরায়েলি সৈন্যকে নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রোগ্রামে নাম নথিভুক্ত করা হয়েছে। এই সংখ্যাটি কেবল শারীরিক ক্ষতিরই নয়, বরং মানসিক অবস্থা কতটা জটিল হয়ে উঠেছে তারই প্রমাণ। মানসিক চিকিৎসা কর্মসূচিতে সৈন্যদের চাহিদা এতই বেড়ে উঠেছে যে থেরাপিস্টের অভাবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইসরায়েল লড়াই করছে। প্রতিবেদন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে 10,000 সৈন্যকে মানসিক প্রতিবন্ধকতায় ভুগছে বলে স্বীকৃতি দেওয়া হতে পারে। 2023 সালে অন্তত 6 জন আইডিএফ সৈন্য গুরুতর মানসিক যন্ত্রণার কারণে আত্মহত্যা করেছে। তবে বাস্তবে আত্মহত্যার প্রকৃত সংখ্যা রিপোর্টের চেয়েও বেশি হতে পারে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গাজা ও দক্ষিণ লেবাননের সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধের যন্ত্রণার প্রাথমিক চাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই যুদ্ধের কারণে ইসরায়েলি সৈন্যদের মানসিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। আঘাত পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ প্রায় 1/3 সৈন্যের মধ্যে দেখা যাচ্ছে, যা তাদের মনকে ভেঙে দিতে বাধ্য করছে। এই হতাশার মাঝে মানসিক চিকিৎসার জন্য সৈন্যদের চাহিদা ক্রমশ বাড়ছে। ইসরায়েলি সেনাদের প্রত্যেকে যেন এক নিঃশব্দ অনুশোচনার মাঝে ডুবে আছে। তাদের সাহস আর মনোবল ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, যুদ্ধের ভয়াবহতা মানুষের মানসিক সমস্যায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। তারা জানাচ্ছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সাধারণত যুদ্ধের পরবর্তী সময় দেখা দেয় এবং এটি ব্যক্তিবিশেষের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। তাদের মতে সেনাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ জরুরি। মনোবিদরা বলছেন, এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। যুদ্ধ কখনো সত্যিই শেষ হয় না। এর ক্ষত, কষ্ট ও শোক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায়। যুদ্ধের কারণে মানুষ যে মানসিক সমস্যায় ভোগে তা শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো সমাজকেই প্রভাবিত করে। তাই এসব সমস্যার সমাধানে আমাদের সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে একসাথে কাজ করতে হবে, যাতে মানুষ শান্তি ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে, তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন,
পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধবিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উড়তে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উড়তে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধবিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধবিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধবিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। রাশিয়া কি ওরেশনে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে বোমা হামলা চালাবে? ড্রোন আক্রমণের জন্য কিয়েভকে অনেক মূল্য দিতে হবে। রাজধানী মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার পর রাশিয়া ক্ষুব্ধ। রাশিয়ার স্টেট ডুমার ডেপুটি ইউক্রেনীয় আক্রমণের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন। ডুমার ডেপুটি লিডার সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ওরেশনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরামর্শ দিয়েছেন। তিনি এমনকি সতর্ক করে দিয়েছেন যে একাধিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র আরও কার্যকর হতে পারে। ইউক্রেন মস্কোকে লক্ষ্য করে বড় ড্রোন হামলা চালানোর পর এই ঘটনা সামনে আসে। রাশিয়ান কর্মকর্তাদের মতে মস্কো অভিমুখে কমপক্ষে 91টি ড্রোন ছুঁড়ে মারা হয়েছে। রাশিয়ান মিডিয়া জানিয়েছে যে আক্রমণে কমপক্ষে 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষ ভেঙে ক্ষতিগ্রস্ত ভবন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করেছেন। আক্রমণের পর মস্কোর আশেপাশের আবাসিক এলাকায় আগুন লেগেছে। আকাশসীমার নিরাপত্তা উদ্বেগের কারণে রাশিয়া ঝুকোভস্কি এবং দোমোদেদোভো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। আক্রমণের পর ইয়ারোস্লাভল এবং নিঝনি নভগোরোদ অঞ্চলের বিমানবন্দরগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর বিমান পরিদর্শকরা ফ্লাইট স্থগিত করেছে। সের্গেই সোবিয়ানিন বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোতে শত্রু ড্রোনের একটি বিশাল আক্রমণ প্রতিহত করেছে। পৃথক আরেকটি পোস্টে তিনি বলেন, এখন পর্যন্ত 58টি শত্রু ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকের পর যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে দ্রুত 30 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে ইউক্রেন তা মেনে নিয়েছে। জেদ্দায় হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালাটস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিভিগা, ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখন বল রাশিয়ার কোর্টে, অর্থাৎ এখন রাশিয়ার উপর নির্ভর করছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে কিনা।
তবে রাশিয়া কি রাজি হবে? মার্কো রুবিও আশা করছেন রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হবে। তবে তিনি বলেন, যদি রাশিয়া রাজি না হয় তাহলে বোঝা যাবে শান্তি প্রতিষ্ঠায় কি বাধা আছে। মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু সমুদ্র ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র চায় সম্পূর্ণভাবে গোলাগুলি বন্ধ হোক। ঘড়ির কাঁটা গুনতে গুনতে বিস্ফোরণের মুখে সময়। 4 দিনের আলটিমেটাম শেষ। এখন সমুদ্রে ইসরায়েলি জাহাজের জন্য শুধু আগুনের গোলাই অপেক্ষা করছে। ইয়েমেনের হুথি বাহিনীর ঘোষণা, গাজায় মানবিক সহায়তার দরজা যদি না খোলে তবে প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে ধ্বংসের আগ্নেয়গিরি। হুথিদের চূড়ান্ত ঘোষণা, ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে ফের সামরিক অভিযান। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিল ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি না দেয়া হয় তাহলে ইসরায়েলি জাহাজ রক্ষা পাবে না। একটি ডেডলাইন, একটি ঘোষণা এবং যুদ্ধের দামামা। হুথিরা ইসরায়েলকে 4 দিনের চূড়ান্ত সময়সীমা দিয়েছিল গাজার ক্রসিংগুলো পুনরায় খোলার জন্য, কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও ইসরায়েলের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই এবার নিষেধাজ্ঞার চূড়ান্ত সিদ্ধান্ত নিল হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো ইসরায়েলি জাহাজ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে সামরিক হামলার শিকার হবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ঘোষণা দিয়েছে যে দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির জারি করা একটি ডিক্রি অনুসারে এই হামলা শুরু হবে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি নিজেই এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকার ফিলিস্তিনিরা মানবিক সংকটের মধ্যে রয়েছে। তাদের খাদ্য ও ওষুধ সরবরাহ আটকে রেখে ইসরায়েল অন্যায় করছে, তাই আমরা আমাদের অবস্থান আরও কঠোর করছি। এই ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল এবং তার মিত্রদের জন্য এটি একটি বড় ধরনের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ। হুথি যোদ্ধারা শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছে তাদের শক্তিমত্তা। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে ইতোমধ্যে নিজেদের সামরিক দক্ষতা দেখিয়েছে তারা। 7 অক্টোবর 2023-এ ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলি জাহাজগুলোর চলাচল বন্ধ করে দেয়। ইয়েমেনের সামরিক বাহিনীর হামলার কারণে ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পণ্যের দাম বেড়ে যায় কয়েক গুণ। 2023 সালের নভেম্বর থেকে তারা ইসরায়েল সংশ্লিষ্ট কার্গো জাহাজের উপর আক্রমণ চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে হুথিদের এই নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালী দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে। হুথি যোদ্ধারা তাদের সামরিক শক্তি সম্পর্কে আত্মবিশ্বাসী। তারা বলছে, আমরা আমাদের সিদ্ধান্তে অটল। গাজার নিরীহ জনগণকে বাঁচাতে যা করা প্রয়োজন আমরা তা করব। ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযোগ, তেল আবিব ইচ্ছা করেই গাজার ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে। এতে গাজার ফিলিস্তিনিরা আরো বেশি কষ্ট পাচ্ছে, কারণ দীর্ঘ 15 মাস ধরে ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে তা ফিলিস্তিনিদের জন্য এক ভয়াবহ গণহত্যার মতো। ইসরায়েল মনে করছে গাজার উপর চাপ বাড়ালে হামাস বন্দীদের মুক্তি দিতে বাধ্য হবে, কিন্তু এতে সাধারণ ফিলিস্তিনিরাই সবচেয়ে বেশি বিপদে পড়েছে। এটি সেই মুহূর্ত যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র। ইরানের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা করতে আসে আমরা দারুণভাবে প্রতিক্রিয়া জানাবো। এটা এমন এক বাণী যা শত্রুদের কাঁপিয়ে দেয়। ইরান কি আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রকে চেকমেট দিতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে খামেনি বলছেন, আমেরিকা যে সামরিক হুমকি দিচ্ছে তা অযৌক্তিক। ইরান এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরান আজ আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটি কেবল বাণী নয়, একটি শক্তির প্রতীক। বিশ্ব জানে ইরান শুধুমাত্র আক্রমণকারী নয়, এটি একটি অসম্ভব শক্তির উৎস। খামেনি পরিষ্কার জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে তিনি জোর দিয়ে বলেন, তারা দাবি করে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। আমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং আমরা সেগুলি খুঁজছি না, কারণ আমরা নিজেরাই সেগুলি চাই না। এটি এক ভয়াবহ সতর্কবার্তা। বিশ্বের মানচিত্রে ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তি, যা কেউ হালকাভাবে নেবার সাহস পায় না।
ট্রাম্পের চিঠি এসেছে, আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু খামেনি বলেন অতীতের চুক্তি আমেরিকা একতরফা ভেঙে ফেলেছিল, এবার আলোচনার সুযোগ নেই। অথচ সারা বিশ্ব জানে ইরান কখনো পিছিয়ে আসবে না। এই দৃঢ়তা, এই সংকল্প, এটি বিশ্বের শাসকদের শিহরণিত করে দেয়। আরেকটি চমকপ্রদ উক্তি, ইরান দুর্বল হয়নি, বরং গত 1 বছরে আরও শক্তিশালী হয়েছে। এই কথাই রয়েছে যে ইরান তার শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের শক্তি প্রমাণ করেছে। শত্রু যখন আশা করেছিল ইরান হয়তো ভেঙে পড়বে, তখনই আরও শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরান তার শক্তি বজায় রেখেছে। তারা কখনো পিছিয়ে যাবে না, এটি এখন স্পষ্ট। খামেনি বলেছেন যে ইরান গত বছর ধরে আরও শক্তিশালী হয়ে উঠেছে, যা তার শত্রুরা বিশ্বাস করতে পারেনি। আমাদের শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে ইরান দুর্বল হয়নি, বরং গত বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে দেশের এখন এমন অনেক সক্ষমতা রয়েছে যা 1 বছর আগে ছিল না। পশ্চিমাদের জন্য ইরানের বার্তা, ইরান যুদ্ধ চায় না, তবে যদি কেউ শত্রুতা করে প্রতিক্রিয়া হবে নির্ণায়ক এবং অপ্রতিরোধ্য। বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। কেউ যদি মনে করে ইরান থেমে গেছে, তবে তার জন্য এটি বড় ভুল। ইরান যে জায়গায় একবার দাঁড়িয়েছিল, এখন তা আরও বেশি শক্তিশালী। ট্রাম্প বনাম ইরান, হুমকি, চাপ আর জবাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে আলোচনায় আনতে হবে। ইরান জবাব দিচ্ছে, আপনার যা ইচ্ছা করুন, তবে হুমকির মুখে আমরা বসবো না। ইরানের শক্তি, দৃঢ়তা আর সাহসে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতিকে কাবু করছে। ট্রাম্পের খেলাঘরে হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা দিলেন ইরানকে 2টি পথে সামলানো যাবে। 1, সামরিক হামলা, 2, নতুন পরমাণু চুক্তি। তাদের পরিকল্পনা ছিল ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করা। তাদের আশা বৈশ্বিক অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা। কিন্তু ইরান বলল, আমরা কোনো হুমকির সামনে মাথা নোয়াবো না। ইরানের পাল্টা আঘাত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বললেন, তারা আমাদেরকে আদেশ দেয়, হুমকি দেয়, এটা আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য। আমি এমনকি আপনার সঙ্গে আলোচনায়ও বসবো না। এই কথায় একমাত্র বার্তা ছিল ইরান কোনোভাবেই বেঁকে যাবে না। এখানেই টুইস্ট আসে। আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আগেই ঘোষণা করে ফেলেছিলেন হুমকি ধামকি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না। নতুন একটি পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে ইরানকে চিঠি পাঠানো হয়েছে। ট্রাম্প এটা বলার একদিন পর খামেনি এই মন্তব্য করেছিলেন, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। এই 2 কণ্ঠের মিলেই ইরান তার শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক শক্তি ও কৌশল। ইরান শুধু কথায় নয়, কাজেও শক্তিতে অগ্রগণ্য। মধ্যপ্রাচ্যের প্রখর প্রতিরক্ষা বাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি আর সাইবার যুদ্ধে দক্ষতা, এসবেই ইরানের পরাক্রম স্পষ্ট হয়। তাদের শক্তি সীমাবদ্ধ নয়, তারা নিজেদের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি ও কৌশল শিখছে। পরমাণু চুক্তির দোরগোড়ায় নাটকীয়তা। ট্রাম্পের পরিকল্পনায় ছিল ইরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকানো। তার কথাই ছিল সামরিক আর কূটনৈতিক 2 পথ। কিন্তু ইরান জানে পরমাণু চুক্তি শুধু একটি দরজা। তারা চাইছে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মর্যাদা। পরমাণু চুক্তি এটি শুধু আলোচনা নয়, এটি শক্তি, সম্মান ও স্বাধীনতার প্রতীক। ইরান বলছে তাদের পরমাণু অস্ত্রধর হওয়ার আকাঙ্ক্ষা নেই, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে অস্ত্র নির্মাণের উপযোগী মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। 2017 থেকে 2021 সালের প্রথম মেয়াদে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে খ্যাত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে বের করে আনেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যেতে পারে। ট্রাম্প যদি সামরিক পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত মাটি কাঁপিয়ে দিতে পারে। অথবা আলোচনার মঞ্চে যদি বসা হয়, তবে ইরান আন্তর্জাতিক মঞ্চে নতুন শীর্ষ সীমা স্পর্শ করতে পারে।
একটা বোতামের চাপ, মুহূর্তেই বিকল হয়ে যাবে যুদ্ধ বিমান। ভাবুন তো, যুদ্ধের ময়দানে হঠাৎ করে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অচল হয়ে গেল। শত্রুপক্ষের হামলার সামনে, কিন্তু প্রতিরোধের কোনো উপায় নেই। জার্মানি যা দাবি করেছে তা যদি সত্যি হয়, তাহলে পুরো ইউরোপ বিপদে। মার্কিন F-35 যুদ্ধ বিমানে কি এমনই এক কিল সুইচ আছে যা আমেরিকা যখন চাবে তখনই ইউরোপের যুদ্ধ বিমান বন্ধ করে দিতে পারবে? গোটা ইউরোপে হইচই, আতঙ্ক ছড়িয়ে পড়েছে জার্মানি, যুক্তরাজ্য সহ 13টি দেশে। এটা কি আসলেই সত্যি, নাকি শুধুই এক ষড়যন্ত্র তত্ত্ব? চলুন রহস্য উদ্ঘাটন করি। স্টেলথ কিলার F-35 মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি হলো আধুনিক যুদ্ধের অদৃশ্য ঘাতক। শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না, অতি মানবীয় গতিতে আঘাত হানে, বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জার। কিন্তু এই অতি আধুনিক যুদ্ধ বিমান নিয়ে এক ভয়ঙ্কর সন্দেহ দেখা দিয়েছে। এর ভেতরেই কি লুকিয়ে আছে সিক্রেট সুইচ? জার্মানির বিস্ফোরক অভিযোগ। জার্মানির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন F-35 যুদ্ধ বিমানে এমন এক গোপন সুইচ আছে যা আমেরিকা চাইলে যে কোনো সময় সক্রিয় করতে পারবে। তাহলে ইউরোপের যুদ্ধ বিমান মুহূর্তেই বিকল হয়ে যাবে। এটা কি সম্ভব? যদি হয়, তাহলে ইউরোপ তো আমেরিকার হাতের পুতুল হয়ে গেল। একটি বোতামেই সর্বনাশ। এই কিল সুইচ ঠিক কি? এটি এমন একটি প্রযুক্তি যা সফটওয়্যারের মাধ্যমে যুদ্ধ বিমানের ইঞ্জিন বা অস্ত্র ব্যবস্থা বন্ধ করে দিতে পারে। ধরে নিন, জার্মানি, যুক্তরাজ্য বা ইতালি যদি কখনো আমেরিকার বিরুদ্ধে যায়, তাহলে আমেরিকা একটি বোতাম টিপবে, মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধ বিমান বহর অচল। এটি কি কোনো গুজব? বলেছেন জার্মানির সামরিক প্রযুক্তি সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা। ইউরোপ আতঙ্কে কেন? 13টি ইউরোপীয় দেশ আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। জার্মানি 35টি F-35 কিনতে $8 বিলিয়ন বিনিয়োগ করেছে। কিন্তু যদি কিল সুইচ সত্যি হয়, তাহলে এই $8 বিলিয়ন পুরোপুরি পচা বিনিয়োগ। ট্রাম্প কি ইউরোপকে নিয়ন্ত্রণ করতে চাইছেন? আমেরিকা কি গোপনে নিজের আধিপত্য বজায় রাখার জন্য F-35-এ ফাঁদ পেতে রেখেছে? সম্প্রতি ইউক্রেনের জন্য সামরিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। তার আগে দুদেশের মধ্যে খনিজ চুক্তি স্থগিত হয়। এরপরই একটি রিপোর্টে উঠে আসে যে ইউক্রেনের হাতে থাকা মার্কিন F-16 যুদ্ধ বিমানগুলো ইউক্রেনে কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপরই উদ্বেগ তৈরি হয় রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য ইউক্রেনের মতো অন্য দেশেও কঠোর পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প। যখন তখন ইউরোপের বিভিন্ন দেশের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো নিষ্ক্রিয় করে দিতে পারেন তিনি। পরে জানা যায় রাডার সিস্টেমের জন্য কাজ করা বন্ধ করেছিল F-16 যুদ্ধ বিমানগুলো। তবে নিজেদের কিল সুইচ দাবি থেকে পিছু হটেনি জার্মানি। জার্মানির অস্ত্র প্রস্তুতকারক সংস্থা হেনসোল্টের যোগাযোগ বিভাগের প্রধান ওয়াকিম স্ট্রানজোফার সংবাদ মাধ্যমকে বলেছেন, F-35 এর কিল সুইচ কিন্তু কোনো গুজব নয়। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর। এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? কেনই বা এটাকে এতটা গোপন রাখা হয়? আজকে জানবো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রান্সপোর্ট কনভয়ের ভয়ঙ্কর গোপন তথ্য। এই কনভয়ের একটাই কাজ, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যদি কেউ এই কনভয়ের উপর হামলা করে, তাহলে কি হবে? পারমাণবিক অস্ত্র ভুল মানুষের হাতে চলে যেতে পারে, সমগ্র বিশ্ব ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এ কারণেই এই কনভয়কে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় বলা হয়। কোথায় রাখা হয় পারমাণবিক অস্ত্র? বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর 41% রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। সক্রিয় পারমাণবিক অস্ত্র রাখা হয় বিমান বাহিনীর ঘাঁটিতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজে, ভয়ঙ্কর সাবমেরিনের গভীরে। কিন্তু বাকি হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় মার্কিন মাটিতে। এগুলো ছড়িয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায়, কঠোর গোপনীয়তায়। কেন? যেন শত্রুপক্ষ হামলা চালিয়ে একবারেই সব ধ্বংস করতে না পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র স্থানান্তর করতে হয় কেন? বড় এক প্রশ্ন। উত্তর, রক্ষণাবেক্ষণের জন্য। এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের জন্য নয়, বরং নিরাপদে রাখার জন্য নিয়মিত পরীক্ষা করা হয়।
পারমাণবিক অস্ত্রের মেশিনের যান্ত্রিক অংশে মরিচা ধরে যেতে পারে। ভেতরের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরীক্ষা করা জরুরি। এই কাজ করতে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্রীয় কোনো ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর তখনই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন মিশন। নিরাপত্তার অবিশ্বাস্য ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র রক্ষার জন্য আলাদা একটি সংস্থা আছে, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, NNSA। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন এই অস্ত্রগুলো রাস্তায় বের করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এই মারাত্মক অস্ত্র পরিবহন করা হয়? এই কনভয় সাধারণ রাস্তায় চলে, কিন্তু কেউ বুঝতেও পারে না। কনভয়ের আগে পেছনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে থাকে সিক্রেট ট্রাক যা পারমাণবিক অস্ত্র বহন করে, চারদিকে সশস্ত্র সামরিক যান। এই সামরিক যানগুলো বুলেট প্রুফের চেয়েও শক্তিশালী। এগুলোকে বলা হয় বিয়ার ক্যাপ্ট, সুরক্ষার স্তর। প্রতিটি গাড়িতে থাকে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট। এরা সবাই সুপার ট্রেন্ড কমান্ডো, সাথে সাথে লাখ লাখ রাউন্ড গুলি। যদি কেউ আক্রমণ করে, সাথে সাথে পাল্টা আঘাত করবে এজেন্টরা। প্রয়োজনে আসবে ব্যাকআপ ফোর্স। অভেদ্য ট্রাক, যে ট্রাকে পারমাণবিক অস্ত্র বহন করা হয়, তা বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি। এটাকে কোনো বিশেষ যন্ত্র দিয়ে কাটা যায় না, ড্রিল মেশিনেও এই বডির উপর কাজ করে না। দুর্ঘটনা হলেও ট্রাকের গঠন ভাঙবে না। এভাবেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়। রাশিয়া কি ওরেশনে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে বোমা হামলা চালাবে? ড্রোন আক্রমণের জন্য কিয়েভকে অনেক মূল্য দিতে হবে। রাজধানী মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার পর রাশিয়া ক্ষুব্ধ। রাশিয়ার স্টেট ডুমার ডেপুটি ইউক্রেনীয় আক্রমণের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন। ডুমার ডেপুটি লিডার সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ওরেশনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরামর্শ দিয়েছেন। তিনি এমনকি সতর্ক করে দিয়েছেন যে একাধিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র আরও কার্যকর হতে পারে। ইউক্রেন মস্কোকে লক্ষ্য করে বড় ড্রোন হামলা চালানোর পর এই ঘটনা সামনে আসে। রাশিয়ান কর্মকর্তাদের মতে মস্কো অভিমুখে কমপক্ষে 91টি ড্রোন ছুঁড়ে মারা হয়েছে। রাশিয়ান মিডিয়া জানিয়েছে যে আক্রমণে কমপক্ষে 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষ ভেঙে ক্ষতিগ্রস্ত ভবন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করেছেন। আক্রমণের পর মস্কোর আশেপাশের আবাসিক এলাকায় আগুন লেগেছে। আকাশসীমার নিরাপত্তা উদ্বেগের কারণে রাশিয়া ঝুকোভস্কি এবং দোমোদেদোভো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। আক্রমণের পর ইয়ারোস্লাভল এবং নিঝনি নভগোরোদ অঞ্চলের বিমানবন্দরগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর বিমান পরিদর্শকরা ফ্লাইট স্থগিত করেছে। সের্গেই সোবিয়ানিন বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোতে শত্রু ড্রোনের একটি বিশাল আক্রমণ প্রতিহত করেছে। পৃথক আরেকটি পোস্টে তিনি বলেন, এখন পর্যন্ত 58টি শত্রু ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকের পর যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে দ্রুত 30 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে ইউক্রেন তা মেনে নিয়েছে। জেদ্দায় হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালাটস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিভিগা, ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখন বল রাশিয়ার কোর্টে, অর্থাৎ এখন রাশিয়ার উপর নির্ভর করছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে কিনা। তবে রাশিয়া কি রাজি হবে? মার্কো রুবিও আশা করছেন রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হবে। তবে তিনি বলেন, যদি রাশিয়া রাজি না হয় তাহলে বোঝা যাবে শান্তি প্রতিষ্ঠায় কি বাধা আছে। মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু সমুদ্র ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র চায় সম্পূর্ণভাবে গোলাগুলি বন্ধ হোক।
ভ্লাদিমির পুতিনকে রাগিয়ে রিসেপ তাইয়েপ এরদোয়ান কি পারমাণবিক প্ল্যান্ট দখল করতে চলেছেন? বিশ্ব কাঁপানো খবর, তুরস্ক কি রাশিয়ার তৈরি পারমাণবিক প্ল্যান্ট দখল করতে যাচ্ছে? এক ধাক্কায় পুতিনকে চমকে দিলেন এরদোয়ান। রাশিয়া তুরস্ক সম্পর্ক কি আরও তলানিতে নামবে? কিসের ইঙ্গিত দিচ্ছে আঙ্কারার নতুন পরিকল্পনা? তুরস্কের বিস্ফোরক ঘোষণা। তুরস্ক বলছে, প্রয়োজনে আমরা আক্কু পারমাণবিক প্ল্যান্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেব, কিন্তু এটি রাশিয়া তুরস্ক চুক্তির বিরোধিতা করে। পুতিন কি এই চ্যালেঞ্জ মেনে নেবে নাকি প্রতিশোধ আসন্ন? তুরস্ক এক চাঞ্চল্যকর সিদ্ধান্তের কথা ভাবছে। তারা রাশিয়া নির্মিত পারমাণবিক প্ল্যান্ট জোর করে দখল করার পরিকল্পনা করছে। আমেরিকা রাশিয়ার মধ্যে যখন সৌদি আরবে আলোচনা চলছিল, তখনই জেলেনস্কিকে আতিথ্য দেয় তুরস্ক। আর এরপরই হলো এই বিস্ফোরক খবর। তুরস্ক জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে প্রয়োজনে তারা রাশিয়ার তৈরি আক্কু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে পারে। তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারসলান বাইরাক্তার জানিয়েছেন, 2010 সালের তুরস্ক রাশিয়া চুক্তির একটি আইনি ধারা অনুযায়ী সংকটের সময় তুরস্ক এই বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে পারে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম পরিচালনা করছে। 2025 সালের শেষ নাগাদ এটি সম্পূর্ণ চালু হবে। তখন এটি তুরস্কের মোট বিদ্যুৎ চাহিদার 10% সরবরাহ করবে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন বিশ্ব জুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। একদিকে মার্কিন রাশিয়া আলোচনার সময় তুরস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আতিথ্য দিয়েছে, অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনার খবরও ছড়িয়ে পড়েছে। প্ল্যান্টের শক্তি কতটা ভয়ঙ্কর? 4টি বিশেষ চুল্লি, 4800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, তুরস্কের 10% বিদ্যুৎ সরবরাহ করবে। এই বছরের মধ্যেই সম্পূর্ণ কার্যকর হবে। এত বড় পারমাণবিক প্ল্যান্ট তুরস্কের হাতে গেলে কি হবে? রাশিয়ার জন্য ধাক্কা। চীনের সাথে নতুন চুক্তি। তুরস্কের এই পদক্ষেপে রাশিয়া ভীষণ বিরক্ত হতে পারে। তবে এখানেই শেষ নয়। তুরস্ক মূলত সিমেন্স এনার্জির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় কিছু সরঞ্জাম আমদানি করার কথা ছিল, কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তারা এখন চীনের সাথে নতুন চুক্তি করেছে। নতুন সরবরাহ চুক্তি অনুযায়ী চীন থেকে ধাপে ধাপে সরঞ্জাম আনা হচ্ছে এবং আক্কুইউতে ইনস্টল করা হচ্ছে। রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে? রুশ প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে বিশেষজ্ঞরা বলছেন পুতিন চুপ করে থাকবেন না। রাশিয়ার কড়া বার্তা, কোনো ধরনের দখল চেষ্টা হলে ভয়ানক পরিণতি হবে। রাশিয়ার মিত্ররাও তুরস্কের এই পদক্ষেপের দিকে নজর রাখছে। এই পদক্ষেপ শুধুমাত্র তুরস্ক রাশিয়ার সম্পর্ককেই নয়, বরং পুরো বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে।